বর্তমান বছরে গ্রামের প্রবীণ শিক্ষক, সমাজসেবী, ধর্মপ্রাণ মানুষ যিনি ছিলেন, বিনাপানি ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম, সেই সর্বজন শ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছেন। ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ ও তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের কাছে সমবেতী হয়ে হৃদয়ের অন্তরে দুঃখ ব্যক্ত করেন। তিনি যেন তার নক্ষত্র লোকে ঈশ্বর সান্নিধ্য লাভ করে পরম শান্তি পান শোকাহত ক্লাবের সদস্যবৃন্দ। নমস্কার। সুধী দর্শকবৃন্দকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা, শ্রদ্ধা ও নমস্কার, অভিনন্দন জানাই। একটা কঠিন সময়ের মধ্য দিয়ে মানব জীবনের পথ চলা এই দীর্ঘ পরিবর্তনের সঙ্গে একটা রেলগাড়ি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ট্রেনটা আমাদের বয়ে নিয়ে যায়। জন্ম, শৈশব, কৈশোর, যুবা, প্রৌঢ়, বার্ধক্য, মৃত্যু, যে মৃত্যু জীবনের পূর্ণতা, পরিসমাপ্তি। আর যাত্রী, সহযাত্রী, পুত্র, কন্যা, পরিজন, পরিচিতরা। ট্রেন যেমন চলতে থাকে, এক একটা স্টেশন ছুঁয়ে যায়, এমনি জীবনে যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ট্রেন চলতে শুরু করে পিতা স্বর্গ স্টেশন থেকে। থামবে স্বর্গাধিকারী স্টেশনে, ট্রেন চলছে ঝিকঝিক ঝিকঝিক। এবছর আমাদের যাত্রাপালা স্বর্গের পরের স্টেশন। স্বর্গের পরের স্টেশন আছে, শুনতে থাকুন, আমাদের যাত্রাপালা উত্তর পেয়ে যাবেন। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় গোপাল ব্যানার্জি, পরিচালনায় সুতবই বিনাপানি ক্লাব, রূপসজ্জা আলো ধ্বনি মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা, মঞ্চসজ্জায় সজল কর্মকার রাউতড়া। সব শেষে আপনাদের অনেক অনেক সহযোগিতা, সহানুভূতি, সাহায্য ও আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করলাম ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, গোপাল ব্যানার্জি নির্দেশিত, সুতাবই বিনাপানি ক্লাব পরিচালিত স্বর্গের পরের স্টেশন। থেকে মরণ পর্যন্ত একটা শক্তি, একটা অদ্ভুত অস্বাভাবিক মাসি বাজিয়ে মাটি কাঁপিয়ে দেশের পর দেশে পার হয়ে যাচ্ছে। আপনারা যারা এই ট্রেনে চাপবেন তাড়াতাড়ি টিকিট কেটে নিন, নাহলে আমি এখনই লাল পতাকা দেখিয়ে এই ট্রেনটাকে নিয়ে চলে যাব ওই স্বর্গের পরের স্টেশনে। ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন না? বলছি আপনি পাগল নাকি? আমার ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। আপনি কে? আমি বিবেক। বিবেক? হ্যাঁ, আমার নাম বিবেক। ওই হৃদয়পুরে ছিল আমার বাড়ি। বাবার নাম সত্য আর মায়ের নাম সুনীতি। কিন্তু এখন ঘর নেই, বাড়ি নেই, বাবা নেই, কেউ নেই। কেন বিশ্বযুদ্ধের পরে 1950 সালে মধ্যে এই সব
বাবু, সব সংসারের মাল শুনিতে দেবে মারা গেছে। বিবেক বাবু, সত্য শুনিতে একমাত্র ছেলে কাঁদবেন না বিবেক বাবু, আমি আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আপনি আপনি চলুন, আমার বাড়ি চলুন। কি করে যাবো? এখন আমার ট্রেন এসে যাবে। আমি ঘর সাহেব, আমার এই সবুজ পতাকাটাকে দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গে। এর পরে স্টেশন, স্বর্গের পরের স্টেশন। বন্ধু, আপনি যদি স্বর্গের পরের স্টেশন যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিন, দেরি করবেন না। আমি যদি একবার এই সবুজ পতাকাটা দেখিয়ে ওই ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলি, আপনি আর ট্রেনও পাবেন না, আর বাবা মায়ের সঙ্গে দেখাও হবে না। বাবা, 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 মা তোমাকে ডাকছে। আমার ট্রেনের দ্বিতীয় প্যাসেঞ্জার এসে গেল। লোকটা কি পাগল নাকি? না না রবি, ওকে পাগল বলবি না তুই। আপনার আপনার নামটা কি প্যাসেঞ্জার বাবু? আমার নাম ভুবন ব্যানার্জি। খবর মানে তো পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, একটা আমার কাজ করে দিতে পারবেন? হ্যাঁ, কি কাজ বলুন? আমার এই ট্রেনিংটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন? কি বলছেন কি আপনি? পারবেন না? কেন পারবেন? উত্তর দিন, বলুন। বাবা, ভয় কি রবি, আমি তো রয়েছি। হ্যাঁ, আমার মতো বাবা থাকলে সন্তানের কোনো ভয় নেই, কিন্তু এই যুগে বাবারা ছেলে মেয়ের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে আছে। আধুনিক মেয়েরা মা হতে লজ্জা লাগে, ব্লাউজ পরে মায়েদের পেটে কি বিদ্যাসাগর, কিন্তু আশুতোষ মুখার্জি জন্মায় না, জন্মায় ওই পবন ঝাপন ঝামেলার দল। সেই জন্য তো আমি 1960 সালে ও আগের মা বাবাকে আনতে যাচ্ছি। একদিন মা, একদিন বাবা। কখন ডেকে পাঠিয়েছি, তবু তুমি এখনো এখানে দাঁড়িয়ে। ভদ্রলোকের নাম বিবেক বাবু। বিবেক বাবু। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ভারতী। ভারতী মানে অর্থাৎ ভারতবর্ষের মা। কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি আমার স্বপ্নের সঙ্গে সবটা মিলে যাচ্ছে। এবার আমি ট্রেন ছেড়ে দেবো। আপনি আমার ট্রেনের ড্রাইভার। চলুন, বাড়ির ভিতরে চলুন। তুমি আমার রেলগাড়ির গাছ আর এই সন্তানগুলোকে মাঝে রেখে আমাদের স্নেহের স্বপ্নে ভালোবাসার ট্রেনকে চালিয়ে নিয়ে যাব কর্তব্য মায়া মমতার শেষের পেরিয়ে। চলছে 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 জীবন গাড়ি চলছে, চলছে চলছে চলছে
চলছে। না 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 মানে আমার ওরের মতো ভারতী স্টেশনে নেমে পড়লাম। কয়েকদিন ধরে ভারতীর জন্য মনটা আমার খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম কয়েকদিন ওই ভারতীর বাড়ি থেকে ঘুরে আসি। ভারতী ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। ভারতী আমাকে দেখলে সব কাজ ফেলে ছুটে এসে বলবে লিখিদা লিখিদা, চাই ওদিকে যায় দেখি। ভারতী ভারতী কে? আরে নিখিলদা তুমি? কেমন আছো নিখিলদা? তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ নিখিলদা, তা তুমি এতদিন আসোনি কেন? তোমার উপর না আমার ভীষণ রাগ হয়েছে। ভাগলি কোথায়? আরে এই তো এসে গেছি। মামা আমার জন্য খেলনা এনেছো? আরে খেলনা তো অনেক খেলনা এনেছি রে ভাই, অনেক খেলনা এনেছি। নিখিলদা এবারে কিন্তু গল্প বলতে হবে মামা। আমি আর মা তোমার সামনে বসবো আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাবো। তাই হবে। নিখিলদা আগে চলো, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, তারপর গল্প বলবে। হ্যাঁ চলো চলো নিখিলদা। এবার কিন্তু তোমাকে আমি 4 দিন আগে ছাড়ছি না, সেবার তুমি খুব পালিয়ে গিয়েছিলে। দেখে হাসি তাই তো? চল 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 চল। নিখিল বাবুর সঙ্গে ভারতের এই বাড়াবাড়ি সম্পর্ক আমার মোটেই ভালো লাগছে না। ভারতী যতই বলো নিখিল বাবু ওর দাদার ছোটবেলার বন্ধু, আর সেই সম্পর্কে নিখিল বাবু ওকে দাদার মতো স্নেহ করে, তবু এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। কারণ নিখিল বাবু ভারতীর দাদা নয়, দাদার মতো। আর এই মতো শব্দটাই হলো যত নষ্টের মূল। তাই আমি আজ স্পষ্ট করে বলে দেবো, ভারতীকে আমি বলে দেবো এক্ষুনি যেন নিজের সঙ্গে। নিজের সঙ্গে আমার একটু কথা বলে নাকি? হ্যাঁ বলে, ভারতী বলে। যে মানুষ তার মনের গভীর গোপন কথা অন্য কাউকে বলতে পারে না, সে মানুষ একান্ত নির্জনে নিজের সঙ্গেই কথা বলে। তোমার গোপন কথা শোনার কেউ নেই? মানে আমি তোমার কোনো গোপন কথা শুনতে পারি না? তোমার সঙ্গে তাহলে আমার থাক, এখন বাজার থেকে কি আনতে হবে বলো, আমি বাজার করতে আমার নাম করে পালিয়ে দিতে চাইছি বুঝি? আমার প্রশ্নের উত্তরকারী তুমি ভুলে দিতে চাইছি বুঝি? হ্যাঁ হ্যাঁ তাই চাইছি। আমি জানি তুমি বুদ্ধিমতী। দুটো ছেলের মা হলো তোমার শরীরে রূপ যৌবনের অভাব নেই ভারতী, কিন্তু আমি তো বেকার হলেও টিউশন করে সংসার চালালেও পুরুষ তো বটে। তাই এই পুরুষকে বাইরে ঝড়ে কত বিক্ষত হতে দাও ভারতী। ঘরের জানালা দরজা করে চুপ করে ঘরে বসে থাকো। তুমি নিখিলটা আমার দাদার বন্ধু, আমার দাদার মৃত্যুর পর থেকে নিখিলটা আমার দাদার সঙ্গে দখল করে বসে আছে। তাই নিখিল চাইলে আমি তোমাকে ঠিক মতো সময় আর সঙ্গ দিতে পারি না। ঠিক আছে কোনো ব্যাপার নেই। আজ থেকে তুমি ওই দাদার মতো নিখিলটাকে ফুল টাইম সঙ্গ দেও, আমাকে পার্ট টাইম দিলেই হবে। আর রাগ করতে হবে শোনো, ঘরের ভিতরে বাজারে খরচ আছে, তুমি সামনে দোকান থেকে চট করে জিনিসগুলো কিনে নিয়ে এসো, তারপর তুমি যা চাইবে তাই পাবে। ঠিক আছে তো? আমার ঠিক না হলো তোমার তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে খুব হয়েছে। যাতে তোমার সব কিছু ঠিক থাকে, আমি অসময় হলেও আমি ঠিক সেই ব্যবস্থাই করছি। আজ আমি হারিয়ে যাব,
তোমার ভালো লাগছে না? যে গানটা তুমি আমাকে এখন শোনালে না, হ্যাঁ। সে গানটা তোমার ওই দাদার মতো নিখিল দাকে যদি শোনাতে, তাহলে ব্যাপারটা জমতো ভালো। কি বললে? কি বললাম তুমি বুঝতে পারোনি? আজ নতুন নয়, অনেক দিন ধরে অনেক ভাবে তোমাকে ব্যাপারটা আমি বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথায় গুরুত্ব দাওনি। আমি কি তোমার মতো হীনমনতার রোগী? মুখ সামনে কথা বলবো ভারতী। আমি তোমার অনেক অভিনয় ধরতে পেরেও তোমাকে কিন্তু ক্ষমা করে দিয়েছি। তোমাকে আমি কতদিন বলেছি ওই নিখিল বাবুর সঙ্গে মেলামেশা আমি পছন্দ করি না। কি বললে? ভাই বোনের মেলামেশা তুমি পছন্দ করো না? ছি ছি ছি, তুমি না শিক্ষিত, ছাত্রদের কত জ্ঞানের কথা বলো, সেই তোমার মনে এত নোংরা চিন্তা। ছি ছি ছি। ভারতী, ভারতী, কিছু আমার কথা কিছু মনে করো না ভারতী। আসলে কি জানো, বেকারত্বের জ্বালায়, অভাবের যন্ত্রণায় আমি আমার সৌভাগ্যটাই হারিয়ে ফেলেছি। আমি বেঁচে আছি কিনা সেটাই আমার সন্দেহ হয়। অনেক যন্ত্রণার মাটি দিয়ে মাঝে মাঝে আমি একটা ভালোবাসার প্রতিমা তৈরি করেছি ভারতী। আমার বড় ছেলে রবি, আমার ছোট ছেলে সোম, ওদের মুখ চেয়ে আমি নিজেকে স্বর্গ বানিয়ে নিয়ে ভাবি আমার কিছু থাক না থাক, দুটো সন্তান তো আছে, একটা ভালোবাসার প্রতিভা তো আছে। হ্যাঁ ভারতী, তুমি আমার স্বপ্ন, তুমি আমার মরুভূমির হৃদয়ে সান্ত্বনার পান্থ পদক। তাই জানো, তোমাকে কাছে না পেলে আমি সত্যি আমার অনেক ভুল হয়ে যায় ভারতী। শোনো, যে ঘটনাটা ঘটে গেল, ওই ঘটনা যেন নিখিল বাবু মোটেই জানতে না পারে। তুমি এখন ভিতরে যাও, আমি এক্ষুনি, তুমি বাজার থেকে যা যা লিখে দিয়েছো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। বেশি ভালোবাসলে মানুষ বোধহয় এমনি ভুল করে। তাছাড়া নিখিলরা এলে আমি তো ওর কাছে বেশিক্ষণ থাকতে পারি না। অথচ নিখিলরা সামনে থেকে 1 মিনিট চলে গেলে নিখিলরা এক্ষুনি এসে বলে, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? ও ও ও কিছু নয় দাদা, অনেক কথা, ও তোমাকে শুনতে হবে না। আচ্ছা, আমি যে এখানে আসি এই জন্য কি ভুবন বাবু বিরক্ত হন? কেন, তুমি খুশি হন? কিন্তু না দাদা, কোনো কিন্তু নয়। কিন্তু একটু আগে দেখলাম তোদের মধ্যে একটা কি যেন প্রত্যেক দাম্পত্য কলহ, ও তোমাকে শুনতে হবে না, ও তোমাকে বলাও যাবে না। কেন কেন বলা যাবে না? তুই মনে কর আমি তোর বন্ধু। না, তুমি আমার দাদার বন্ধু। দাদা, বন্ধু হতে বাধা কোথায়? আমি তোমাকে মা, ভাই কাঁদছে, আমি কিছুতেই চুপ করাতে পারছি না মা। ঠিক আছে, আমি যাচ্ছি। রবি, তুই তোর মামার সঙ্গে গল্প কর, আমি সঞ্চনাকে নিয়ে এক্ষুনি আসছি। কি হলো মামা? কি ভাবছো? শোন শোন, এখানে আয় আয় আয়, শোন। ওই মুড়ির মাথা থেকে, ওই মিষ্টি দোকান থেকে তুই 10 টাকার নলেন গুড়ের সন্দেশ নিয়ে আয়। কতদিন সন্দেশ খাইনি, দাও মা দাও, আমি দৌড়ে যাবো আর আসবো। আরে, তাড়াতাড়ি করার দরকার নেই, খুব সাবধানে যাবি, খুব আস্তে আস্তে যাবি, তাড়াহুড়োর কোনো দরকার নেই। যা যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। ঠিক আছে মা, তুমি মাকে বলে দিও আমি সন্দেশ আনতে গেলাম, নরেন গুড়ের সন্দেশ। নরেন্দ্রের সন্দেশের চেয়েও বেশি মিষ্টি ওই ভারতীর যৌবন। সেই যৌবনের উত্তাপে উত্তপ্ত হওয়ার কথা ছিল আমার বিছানা। সেই যৌবন আজ বেকার বাংলে ভুবন ব্যানার্জির শোবার ঘরে। আমি আড়াল থেকে ভুবনের সব কথা শুনেছি, কিন্তু আজই আমার এই বাড়িতে আসার শেষ দিন। তাই
শেষ খবরটা। বস, বস, বস। তুই সমস্যাটাকে ঘুম পাড়িয়েছিস? হ্যাঁ, আমি সমস্যাটাকে তুলতে সমস্যা ঘুমিয়ে গেছে, আমার কোলে ঘুমিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই সমস্যাটাকে ওখানে শুয়ে দে। কেন দাদা? আরে তোর সঙ্গে আমার পাছনা পাইটা কথা আছে। ভাই শোন শোন, ওখানে শুয়ে দে, এখানে বস। ভগবান বাবু বাজারে গেছে, হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে। তার আগেই আমার সে ব্যাপারটা একটু শেষ করতে হবে। কি বলবে তুমি চিন্তা? আরে ওই রবি না, রবি খুব ঝুঁক করছিল মিষ্টি খাওয়ার জন্য। ওকে আমি ওই মিষ্টির দোকান থেকে সন্দেশ আনতে পাঠিয়েছি। তুমি তো বাজে বাজে কেন খরচা করছো বাবু? আরে বাজে খরচ নয় রে, তোকে তোকে আমি একান্ত ভাবে একান্ত ভাবে মানে? আরে তোকে তোকে আমি বিয়ের আগে থেকে ভালোবাসতাম। আজ আজ আমার সামান্য হলে তুই তুই আমার হাতছাড়া হয়ে গেছিস। কি তুমি বলছো দেখি না? তোমাকে আমি কি দাদার মতো সন্দেহ করি, আর তুমি আমাকে বোনের মতো? চুপ কর, চুপ কর। তোমার বিয়ের আগেই আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুই আমার হাতছাড়া হয়ে গেছিস। দেখি না। ছাড়, ছেড়ে দে, ছেড়ে বলছি, ছেড়ে দে কেন? ভক্তি ছেড়ে, এই মূল্য, ছাড়, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এড়িয়ে তো যাবই, তবে তবে উপোস করে নয়। তোর তোর যৌবনের হাড়ি চেটে ফুটে মামা মামা দোকান বন্ধ। ও কি মামা, তুমি আমার মায়ের দিকে একটু একটু এগিয়ে যাচ্ছ কেন? লাঠি খেয়ে রবি অজ্ঞান হয়ে গেছে, আর ভুবন বাবু মনের আনন্দে বাজার করছে। আর সেই সুযোগে আমি তোর অনেক দিনের আশা আকাঙ্ক্ষা বাহ বাহ, চমৎকার চমৎকার। ভাই বোনের স্নেহ দেখে আনন্দে আমার হাততালি দিতে মন করছে। দেখুন না, দেখুন না ভুবন বাবু, এই আমাকে বাড়িতে একা পেয়ে এই ভারতী এই করতে চায়। ছি 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 ভারতী, ছি। তোর তোর মনে এই ছিল রে উমর। তুমি এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে ভুল করেছি, বিশ্বাস করো। আমি বুঝতে পারিনি যে আমার লোকটা এমন জানোয়ার। আমি ভাবতে পারিনি ভাই বোনের সম্পর্কের মধ্যে এসে এমনি করে কার সামনে সে বিষ ঢেলে দিয়ে। রবি, রবি। দাঁড়াও দাঁড়াও ভারতী, তুমি রবিকে ছোবে না। আমি রবিকে ছোবো না। হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি। তুমি দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে আসছো। রবি, রবি উঠ বাবা, উঠ। কোথায় থেকে বাবা? রবি, তুই একটা কাজ করতে পারবি বাবা? তোর মাকে বাড়ি থেকে বের করে দিস। সদর দরজায়। রাগো না, আমাকে তুমি ভুল বোঝো না। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না
তুই ওকে একদম মা বলবি না। আজ থেকে ও তোর কেউ নয়। ভারতী, তুমি ওই সোমনাথকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করো না। বিশ্বাস করি না। বিশ্বাস করতাম, হ্যাঁ বিশ্বাস করতাম, যদি তুমি চিৎকার করে লোক ডাকতে। লজ্জায় আমি চিৎকার করতে পারিনি গো। লজ্জায় আমি চিৎকার করতে পারিনি। আমি নিজের কাছে নিজেকে আজকে হেরে গেছি বলে কিনারে আমার কণ্ঠ রোধ হয়ে গেছিল। আমি সমুদ্রের নিয়ে অন্যতায় আপনাকে বিক্রি করে বলছি, আমি বিশ্বাসঘাতিনী নই গো। আমি ওই জানোয়ারটা আমার সামনে এই প্রথম খারাপ ব্যবহার করলো। আমি তবুও তোমাকে বিশ্বাস করি না ভারতী। বিশ্বাস করো না। তুমি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। শোনো ভারতী, শোনো, তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকে বের না হও তাহলে আমি বুঝবো এই রবি হলো আমার সন্তান আর তোমার কোলে থাকা ওই সমু হলো নিখিল বাবুর সন্তান। না, করতে পারি না। জগদীশ ভট্টাচার্যের কান্না দেখে তুমিও কাঁদছো মানিক? ভট্টাচার্য মশাই, হ্যাঁ মানিক, হ্যাঁ, কিন্তু ওই পাষণ্ড ভগবানের চোখে এক বিন্দু জল নেই মানিক। তার মানুষের প্রতি এতটুকু করুণা নেই। যদি থাকতো তাহলে সে আমার মেয়েকে এরকম আমার মুখ থেকে কেড়ে দিতে পারতো না মানিক। তাই তো আমি বারবার ওই ভগবানকে জিজ্ঞাসা করি, ওগো ঠাকুর,
কেন তুমি আমার বুক থেকে আমার মেয়েটাকে এরকম করে কেড়ে নিলে গো? কেন? আরবি আপনি আমার কাছে আবার আপনি মদও খেয়েছে? ঘরে চলুন, ঘরে চলুন। না না মানিক না, ঘরে আর আমি যাব না মানিক। আমি এই ঘরেই বসে থাকবো। রাতে পোহালে ওই কাল পুরুষটা মাথার উপরে উঠলে আমার আমার একমাত্র মেয়ে আরতি ওই বেনে গাছটার তলে এসে দাঁড়িয়ে চুপি চুপি আমাকে বলবে, বাবা আমি এসেছি বাবা। আর আমি তখন আপনি ছুটে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বলবো, ওরে মা এতদিন তুই কোথায় ছিলিস রে মা? এতদিন পর তোর এই বুড়ো ছেলেটার কথা তোর মনে পড়ে দিলে মা। আপনি আবার মদ খেয়েছে? এমনি করে মদ খেয়ে কি আপনি পাগল হয়ে? হ্যাঁ মালিক, হ্যাঁ আমি পাগল হয়ে যেতে চাই রে মালিক। আমি পাগল হয়ে যেতে চাই। আমার একমাত্র মেয়ে হারার যন্ত্রণাটাকে আমি ভুলে থাকতে চাই বাড়ি, ভুলে থাকতে ভুলতে চাইলে কি ভোলা যায় ভট্টাচার্য মশাই? আপনি তো বলেছিলেন প্রপঞ্চ মায়ার মায়া, মহামায়ার মায়া কেউ ভুলতে পারে না। যতদিনে দেহে প্রাণ আছে হে মায়া কেউ ভুলতে পারবে না, কোনদিন ভুলতে পারবে না, কোনদিন না। ভুলতে চাইলেও এ যে ভোলা যায় না। এই যে সত্তা শক্তি মহামায়াই তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই তো তবু আমার কেন বারবার মনে পড়ে বাচ্চা ছেলেটাকে কুলে নিয়ে আমার মেয়ে আরতি রাত্রিবেলায় চুপি চুপি পায়ে হেঁটে হেঁটে আমার সংসারে এসে বলছে, বাবা আমি এলাম বাবা। আরতি তুই এসেছিস মা? আয় আয় মা, আয় আমার কাছে আয়। ওরে মা, ওই কচি ছেলেটাকে পেয়ে তুই এই বুড়ো বাপটার কথা একদম ভুলে গেছিস। আমি হ্যাঁ তুই আমার মেয়ে আরতি। তাই তুই রাতের বেলায় চুপি চুপি আমার সঙ্গে দেখা করতে এসেছিস বুঝি? দেখ রে মা, দেখ তুই ভালো করে দেখ। তোর এই হতভাগা বাপটা আজ 6 মাসের মধ্যে আর পাজরা একেবারে বেরিয়ে গেছে। তোর কথা চিন্তা করতে করতে তোদের ভালোবাসার কথা ভাবতে ভাবতে কেঁদে কেঁদে আমার চোখেটা ঝাপসা হয়ে আসছে রে মা। বাবা কাকা, আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। একদম চোখ। আমাকে ফাঁকি দিয়ে তুই আমার এই সাজানো সংসারটা ছেড়ে চলে যেতে চাস? না না রে মা, না। তা তুই পারবি না রে মা। 6 মাস পর যখন তুই আমার কাছে ফিরে এসেছিস তখন তোকে আমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে দেব না রে মা, কিছুতেই না। মা ওই ছেলেটাকে তুই
ছেলেকে কাকার হাতে তুলে দাও। এই নাও কাকা। জিতেছি, আমি জিতে গেছি। টাকার চেয়ে সুখ বৃষ্টি, তাই আজ আমি সুখ সমেত টাকা ফেরত পেয়েছি। অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগতে এসে ভাবছাস, কাঙাল জগতে এসে ভাবছাস, আজ তুমি রাজে রাজেশ্বর। মশাই, আবার আপনি মদ খাবেন? কোন দুঃখে খাবো রে মানিক, কোন দুঃখে খাবো? আমি তো আমার নাতি সমেত মেয়েকে ফেরত পেয়েছি। নাকি বল মা আরতি? আপনি আমায় চিনতে পারছেন না কাকা? আমি ভারতী। ভারতী নই। ভারতী? হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতী দিদির স্বামী ভারতী দিদি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরতি দিদির মৃত্যুর সংবাদ ভারতী দিদি জানতো না, তাই আরতি দিদির কাছে আশ্রয় নিতে এসেছে। আশ্রয়? হ্যাঁ, চিরদিনের আশ্রয়। কিন্তু ভারতী যে নেই। কে কে বললে আরতি নেই? বলি কে বললে আরতি নেই? ওরে মা, আজ থেকে তুই আমার আরতি, আরে তোর ছেলে আমার নাতি। হ্যাঁ হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই তোর এই বুড়ো বাপের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বল তোর মা, আর এই কোনদিন তুই আমাকে ছেড়ে, আমার এই সংসারটা ছেড়ে কোথাও চলে যাবি না। আমি যাবো না কাকা, কোথাও যাবো না। আর আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে, মানুষের সঙ্গে যুদ্ধে ভগবান আজ পরাজিত। ওরে মানিক, ভিতরে যারে মানিক, আমার মেয়ের ঘরের দরজাটা খুলে দে। আমার মেয়ের আঁচলের চাবিটা খুলে এনে আমার এই মায়ের আঁচলে পরিয়ে দে। আমি কি কুড়াইতে নিতে পারবো না? কেন পারবি না রে মা, কেন পারবি না? তুই যে জগতের মা। বাবা, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, তোমার অংশ গন্ডার রূপে তোমার জন্ম, জননী রূপে তুমি বৃন্দাই, জগদ্ধাত্রী রূপে জগৎপালিকা, দুর্গা রূপে অভয়া, সদানন্দময়ী কালী তুমি, মহাকালের মর্মহীনী, কেমনে তুই আধার কালো, কালো রূপে তুই দিগম্বরী, শিবি পদ্ম পুরীর চলো। না রে মা, না, চা ঠান্ডা নয় রে মা, ঠান্ডা নয়, চোখের জল মুছে ফেলে রে মা। অনেকদিন পর এই ভট্টাচার্য বাড়িতে আমার আনন্দের জোয়ার এসেছে। আমার এই ভট্টাচার্য বাড়ির উঠোনে জ্বলবে সন্ধ্যাবতী, আমার সন্ধ্যাবেলায় বলবে ওই শঙ্খধ্বনি, আই মা আই, আমার কাছে আই, তোর শিশুকে পরে আমার নাতিকে তুই আমার তুলে দে। আজ থেকে তোর ছেলে মানে আমার নাতির আমি নাম রাখলাম দিন যায়, মাস যায়, বছর যায়, প্রথম দিচ্ছে 21 বছর পর। ওই আশ্চর্য রকমের রেলগাড়িটা মায়ের কোল স্টেশন থেকে মা আর শিশু সন্তানকে নামিয়ে দিয়ে স্টেশন থেকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আমি এই গাড়ির দাঁড় করাবার সিদ্ধান্ত নিলাম। ওই দেখুন, অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাস করতে
আপাতত আমি কিছু ওই ডাস্টবিনে ক্যান্টিন থেকে কিছু টিফিন করে একুশ বছর ধরে আমি ভারতীয় আর সৌমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। ভারতীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আমি পুলিশের চাকরি পেয়েছি। এখন আমি হৃদয়পুর থানার ওসি। আমার হাতে এখন অনেক ক্ষমতা, কিন্তু আমার সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারছি না। ভালোবাসার সামান্য কয়েকটা ভুল 21 বছর ধরে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই তো সে আগুন, যে ভয়ঙ্কর আগুন, ওই আগুনে যে কত সংসার পুড়ে মরেছে, কত মনে জমা আছে ওদের ছাই, তার কোনো হিসাব নাই। আপনি সেই বিবেক বাবু না? বিবেক থেকে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ করে কি করে? হ্যাঁ, আপনি তো ভুবন ব্যানার্জি। 21 বছর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি তো এখন হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার দারোগা বাবু। নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসেবে অনেক নাম যশ আপনার হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আমার ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট ভালোবাসেন। আপনার কাছে কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করেন। আপনার ওই বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে। আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ফুটফুটে নাতি হয়েছে। ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি আমার ছেলের বউ আর নাতি নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছি। মিথ্যে কথা? হ্যাঁ, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। বিবেক বাবু, আমি তো সুখেই আছি, আমি শান্তিতেই আছি। আচ্ছা, তাকে আপনি বলতে পারবেন আমি কার জন্য দুঃখ করতে যাব? কার জন্য আমার মনে অশান্তির বাসা বাঁধবে? এখন আমার তো কোনো কিছু অভাব নেই। অভাব না থাকলে স্বভাবটা তো আছে। বিবেক বাবু, হ্যাঁ, স্বভাব দিতে পারেন। এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও নবাবী চাল চালিয়ে কোপ্তা কাবাব খেয়ে আপনি খুব হচ্ছে তো। কেন ঘুমাবে না? কার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসার চিন্তা, আপনার ভারতের চিন্তা, ভারতী, আপনার ছোট ছেলে সোমনাথের শত সিদ্ধি। বাবু, স্মৃতি নয়, বৃষ্টিদির অতল তলে তলিয়ে গেছে আমার সপ্তডিঙা মধুকর। ভালোবাসার কমল কামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারেনি বিবেক বাবু। আমি স্বর্ণের সাগর সাঁতার দিয়ে পেরিয়ে এই সৌভাগ্যের সিংহল রূপে পৌঁছে গেছি বিবেক বাবু। হ্যাঁ, আমি সুখী, আমি মুক্ত। আপনি দুঃখী, আপনি বলতে, হ্যাঁ, আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আপনি জানেন না আপনার অনুশোচনার ট্রেন ওই পৌঁছে গেছে সিটির স্টেশন। বাবু, হ্যাঁ দারোগা বাবু, আপনি নিজের ভুল বুঝতে পেরেছে। আপনি জানেন
আপনি সৌদাগর সেজেছে, কিন্তু ব্রাহ্মণকে কাইতে লুকিয়ে কোনো লাভ নেই। আপনি খুঁজুন, অনুসন্ধান করুন, যদি তাদের দেখা পান তাহলে ভালো, তবে নিশ্চিন্ত থাকুন মহাসাগর আপনার ছোট ছেলে সীমান্ত বিবেক বাবু, না 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 না, আমি আর পারছি না। 21 বছর ধরে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। কত ওই বিবেক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি বিবেকের কোথায় উত্তর দিতে পারি না। যন্ত্রণায় মুখটা আমার কুকড়ে কুকড়ে ওঠে। তাই তো আমি ওই নিচি পাওয়া মানুষের মতো নিশুদ রাতে মনে মনে ডাকি, সমু সোমনাথ, ভারতী। কি হয়েছে বাবা? আমার কি আপনার শরীর খারাপ করেছে? আপনাকে কতবার না বলেছি আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। তোমার মায়ের চিন্তা, তোমার ছোট্ট ভাইয়ের চিন্তা তোমার কাছে আজে বাজে চিন্তা মনে হচ্ছে? 21 বছর আগে যে ভদ্র মহিলা 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তোমার কাছে তোমার মা জাস্ট একজন ভদ্র মহিলা না? মানে আমি, তুমি লেখাপড়া করেছো, কলেজ ইউনিভার্সিটিতে অনেক বড় বড় সিঁড়ি পেরিয়ে অনেক সার্টিফিকেট পেয়েছো। সেই জন্য বুঝি তুমি ভুলে গেছো জীবন বোধের প্রথম ভাগের কথা। লেখাপড়া শিখে মানুষ এত অশিক্ষিত হয় তা তোমাকে না জানলে বোঝা যাবে না। হ্যাঁ বৌমা, বৌমা, বৌমা তোমাকে আমি ডাকছি। মা অঞ্জলি, আচ্ছা তোমার ছেলে অপু কোথায়? অপু ভেতরে বসে বই করছে বাবা। বই পড়ছে? তুমি এক কাজ করো বৌমা, তুমি অপুকে বলে দাও ওর পড়া বন্ধ করে দাও। কারণ যারা পড়ে তারা বোধ হয় শুধু পড়ে যায়। আরে দাদু ভাই, আমি হাসছি, জানিস তো আমি হাসছি কারণ তোর বাবা যে নিচ থেকে নেমে পড়েছে। হ্যাঁ, থানায় নিশ্চয় যাবো। থানায় গিয়ে চোর গুন্ডা বদমাশদের আমি নিশ্চয়ই শাসন করবো। তবে তার আগে আমি আমার বড় ছেলেকে শাসন করতে চাই। কি বলছেন বাবা? আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে? আমার ছেলে কি কখনো অন্যায় করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে, লুপ্তয়ন কোম্পানির সেলস ম্যানেজার, এমকম পাস করা সুদর্শন যুবক, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। আপনি ক্রিয়েট করতে গেছেন বাবা? তুমি বিশ্বাস করো ইংরেজি নয় বাবা, তুমি বাঙালির ছেলে, আগে বাংলাটাই ভালো করে শিখো বাবা। তুমি কোনোদিন ওই অপুর কাছে বর্ণ পরিচয়টা দেখে নিও। দেখা আছে অ আ হস্যই দীর্ঘই, বয়াকার বাবা আর বয়াকার। ডাকলে জগদ মেয়েদের চোখে আসে শুধু সেই মমতার সাক্ষ্য পারিস তো শব্দটা বল দাদু ভাই বল।
হতে চাই না, আমি আমার মতো হতে চাই। পুলিশ অফিসার হয়ে উনি ঘুষ খাবেন না। সততার স্মৃতি ঝুড়ে মাথায় নিয়ে গরুর গাড়ির মতো জীবনের বাড়ি মারিয়ে মারিয়ে মরণের দিকে এগিয়ে যাবেন, তবে আদর্শ ত্যাগ করবেন না। কথা কম, আমি তো ভুল বলেছি। আপনি চলুন আপনার পথে, আর আমি বেছে নেব আমার নিজের পথ। বল মা ভারতী, বল, তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না? আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। আর কেন যাবো, কোথায় যাবো? 21টা বছর ধরে তোমার কাছে থেকে থেকে আমি একটু একটু করে তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা, আরতি। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই তো আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধব, এ কথা আমার দাদা ছাড়া আর কেউ জানতো না। বিয়ের পর স্বামীকে এ কথা আনন্দ, স্বামীর আনন্দ, ভালোবাসার আনন্দ আমি তাকে বলতে ভুলে গিয়েছিলাম। মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস, তাই না রে মা? বাবা, হ্যাঁ রে মা, হ্যাঁ, ভাবতেই হবে রে মা, ভাবতেই হবে। এটাই তো হচ্ছে প্রকৃতির নিয়ম। আত্মা শক্তি মা মহামায়া যেমন পিতা গিরিরাজের ঘরে এসো ওই কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবত, ঠিক তেমনি তেমনি তুই আমার জামাইয়ের কথা ভাবছিস, তাই না রে মা আরতি? তুমি ঠিকই বলেছো বাবা, তোমার কথাই সত্যি। সেই জন্যে তো এই বৃদ্ধ গিরিরাজ প্রতিদিন এসে জিজ্ঞাসা করে, উমা উমা, যদি মহেশ্বর তোকে নিতে আসে তখন তুই আমাকে ছেড়ে চলে যাবি না তোরে মা? ভোলা মনমা ভোলা কৈলাসে যাবে গো গিরিরাজের মেয়ে, কৈলাসে যাবে গো গিরিরাজের মেয়ে, পাষাণের বুকে বুকে ওগো অসুরে ভয়ে, কৈলাসে যাবে গো গিরিরাজের মেয়ে, ভোলা ঘরে নেই গো মা মনকা রাঙিয়ে দিতে পা, কে বলবে গো শরতে আবার আসিস মা? ঘরে নেই গো মা মনকা রাঙিয়ে দিতে পা, কে বলবে গো শরৎ কালে আসিস আমার মা? এমনি দিনে ওগো অশ্রু ঝরে, কৈলাসে যাবে গো
মন আমার মেয়ের কোথাও যাওয়া হবে না বাড়ি, কোথাও যাওয়া হবে না। বলছেন কাকা? ওরে তুই চলে যাবি বলেই কি তোকে আমি আজ 21টা বছর ধরে এই বুকের মধ্যে আটকে রেখেছি। আর আজ 21 বছর ধরে ওই কার্তিকের মতো দাদু ভাইকে আমি পাতার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে মানুষ করেছি। বলে চলেই যদি যাবি তাহলে তাহলে ফিরিয়ে দিয়ে যা আমার সেই 21টা বছর, ফিরিয়ে দিতে পারবি আমার সেই মায়া মাখানো সহজ 21টা বছর। বল বল রে বল, তুই ফিরিয়ে দিতে পারবি? কি করছেন ভট্টাচার্য মশাই? দিদি কি সত্যি সত্যি চলে যাচ্ছে যে আপনি এমন করে জড়িয়ে ধরছেন? তাহলে তাহলে তুমি তুমি ওই বিজয়ার গানে গাইলে কেন? মানে কেন তুমি শোনালে আমাকে সেই বিষাদের সুর? কেন তুমি আমার মনের মধ্যে জমে থাকা ব্যথাটাকে আজ আবার অনুরণ করে তুললে? বলো বলো মনি, কেন কেন কেন? ভুল হয়ে গেছে ভট্টাচার্য মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বললেও এ গান আমি আর কোনোদিন গাইবো না, আমি কোনোদিন গাইবো না, কোনোদিন না। চলো বাবা, তোমার সন্ধ্যানিকে সময় হয়ে এলো, চলো। হ্যাঁ মা, আমার সেবা করতে করতে তুই তোর স্বামী আর বড় ছেলের কথা একদম ভুলে যাস না রে মা। তাই কি কখনো পারি বাবা? যেখানেই তারা থাকুক তাদের কথা তো আমার মনে পড়বেই বাবা। আমি যখন সিঁদুর করি, কপাটের চৌকাটে ষষ্ঠীর ফোঁটা দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ওরা যেন যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, ও ঠাকুর আমার স্বামী পুত্রের মঙ্গল করে মঙ্গল করো। দাদু, আজকে আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি। অফিসার আমার যতগুলো প্রশ্ন করেছিল আমি সব প্রশ্নের একদম ঠিক ঠিক উত্তর দিয়েছি। দেখি মা, তুমি 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 কাঁদছো কেন মা? না রে দাদু ভাই না, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে মা, কাঁদছে। সত্যি করে বলো তো মা, তুমি তুমি কার জন্য কাঁদছো? কিসের জন্য কাঁদছো? ও ও বুঝেছি বুঝেছি, দাদুর পেনশনের টাকা ফুরিয়ে গেছে বুঝি। আচ্ছা তুমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াও, তাদের মাইনের টাকাও ফুরিয়ে গেছে বুঝি। ওরে 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 দাদু ভাই, তোর মা যে তোর বাবার জন্য কাঁদছে রে। না মা, না না মা, তুমি কোনোদিন বাবার জন্য কাঁদবে না মা। যে বাবাকে আমি ঘেন্না করি সেই বাবার জন্য তুমি কোনোদিন চোখে চোখ ফেলবে না মা। ওরে তুই বাবাকে ঘেন্না করিস? ওরে দাদু ভাই, ও কথা তুই বলিস না রে দাদু ভাই, ও কথা তুই বলিস না। ও কথা বললে যে পাপ হবে রে। শাস্ত্রে বলেছে বাবা হচ্ছে জন্মদাতা পিতা। হ্যাঁ রে অর্জুন, হ্যাঁ, শাস্ত্রে বলেছে পিতা ধর্ম পিতা পিতা শব্দ পিতাই পরমং তপ পিতরি পিতমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মানি না, আমি শাস্ত্র তত্ত্ব কিচ্ছু মানি না। যে লোকটা মিথ্যে সন্দেহ করে আমার এ অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে 21 বছর আগে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, আর স্বর্গ বলেও মানি না। কেন মানিস না অর্জুন? কেন মানবো মা, কেন মানবো? বলতে পারো মা কেন মানবো? যাকে তোমরা আমার বাবা বলে সম্মান দেখাতে বলছো,
সেই ভদ্রলোকেরা বলেছিল এই সমতার ছেলে নয়। আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার সেই ব্যক্তিকে প্রমাণ করবার জন্যই তো আমি 6 মাসের শিশু তোকে কোলে করে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বাবা। বেরিয়ে যখন এসেছিলে মা, তখন সেই লোকটার কথা ভেবে কেন তুমি চোখের জল ফেলবে মা? কেন তুমি সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে তুই এখনো সিঁদুর পড়বে? করতেই হবে রে অর্জুন। এটাকে সমাজের নিয়ম, সংসারের নিয়ম। বাহারে সমাজের সংসারের কি অদ্ভুত নিয়ম। মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেবে। হতভাগিনী স্ত্রী সে আদর্শ স্বামীর মঙ্গল কামনার জন্য চিরকাল সিঁদুর পরে যাবে। বারে সমাজ অর্জুন, এসব কি বলছিস? আমি এই সমাজ সংসারের সব নিয়ম থেকে ফেলার কথা বলছি না। আমি ভাঙবো, আমি সব থেকে চুরমার করে দেবো। সব ভেঙে চুরমার করে দিবি? তাহলে মায়ের স্নেহ তুই ভেঙে চুরমার করে দে। না মা, এটা তো পুরনো নিয়ম। না মা, দাদুর সঙ্গে স্নেহের সম্পর্ক ভেঙে সব চুরমার করে দে। এটা তো আরো পুরনো। আমার এই বুকটা ভেঙে টুকরো করে দে। এই তুই পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করে দে। বাবু, মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা, নিখিল গুপ্তের কথা শুনতে আমার মনের মধ্যে যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে দাদাকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি সেই শয়তান নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনে শত্রু অন্বেষণ যে আমাকে পাগল করে দেয় মা। তাদের কাউকে তোকে খুঁজতে হবে না। তুই শুধু মা শব্দের মানে খোঁজ। আর মায়ের আদর্শকে তুই চিনে না। মা, যে সন্তান তার মাকে চিনেছে তাকে আর কাউকে চিনতে হয় না রে। কাউকে বুঝতে হয় না। কাউকে বাবু, আমি তোমাকে চিনেছি মা। আমি দেখেছি মহিমাময় মাতৃরূপ। আমি ওই মূর্তি চিরকাল পুজো করবো, আমার চোখের জল দিয়ে, প্রয়োজন হলে আমার বুকের রক্ত দিয়ে। কিন্তু কোনোদিন আমি সেই স্বার্থপর লোভী সন্দেহকারী বাবাকে আমি কোনোদিন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি আসছি। কি হচ্ছে তোমার? কে তুমি? আমি ওই বস্তির ছেড়ে 3 মাস হলো বাবা মারা গেছে। এই 3 মাসের ঘর ভাড়া দিতে পারবি বলে বস্তির বাড়িতে আমি উচ্ছেদ করতে চাইছে। কিন্তু বস্তিতে থাকবে অথচ ঘর ভাড়া দেবে না, তা কখনো হয়? কিন্তু ভাড়া আমি থেকে দেবো বলতে পারে। তার মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি দুবেলা পেট ভরে খেতে পাইনি। তোমার মা নেই? না, মা অনেক আগেই মারা গেছে। আত্মীয় স্বজন দাদা দিদি কেউ নেই? কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি একা অসহায়। তুমি একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে ছেলেরা তৈরি হতো দিনের বেলায়, রাতের অন্ধকারে হতো 2 নম্বরই কারবার। কারখানার মালিক সেই কাজে আমাকে নিয়োগ করতে চেয়েছিল,
আমি তাই 1 মাস আগে ও চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন ওই পোস্টটি থেকে বার করে দিলে আমি যাবো